আরে আমার পপকর্ন তো শেষ হয়ে গেছে। পপকর্নটা ভীষণ টেস্টি ছিল আর সিনেমাটাও ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু খালি মুখে কিছুতেই সিনেমাটা আমি দেখতে পারবো না। এই লাবণী, আমার জন্য আবার পপকর্ন বানিয়ে নিয়ে আয় তো, আমার পপকর্ন শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। এই শুনে লাবণী তাড়াতাড়ি করে পপকর্ন বানিয়ে নিয়ে আসে, কিন্তু সেই পপকর্ন দেখার পর চন্দ্রিমা বলে, একই এত অল্প পপকর্ন কিছুক্ষণের মধ্যেই তো শেষ হয়ে যাবে। বেশি করে পপকর্ন বানাতে বলেছি তো, নাকি নিজে খাবি বলে তুই পপকর্ন লুকিয়ে রেখেছিস? না না দিদি, আমি পপকর্ন লুকিয়ে রাখবো কেন? যতটা ভুট্টার দানা ছিল আমি তো সবটা দিয়েই পপকর্ন বানিয়েছি, আর কোনো ভুট্টার দানা নেই। ভুট্টার দানা নেই মানে? আমি কিছুদিন আগেই তো দোকান থেকে 1 কেজি ভুট্টার দানা নিয়ে এসেছিলাম। তাহলে কি হলো ভুট্টার দানাগুলো? নিশ্চয়ই তুই চুরি করে পপকর্ন বানিয়ে তোর বরের সঙ্গে খেয়েছিস। আরে দিদি, তুমি এসব কি বলছো? আমাকে দেখে কি তোমার চোর মনে হয়? কিছুদিন আগে বাচ্চারা পপকর্ন খাবে বলছিল, তাই আমি ওদেরকে পপকর্ন বানিয়ে দিয়েছিলাম। না খেয়ে থাকবো ঠিক আছে, কিন্তু কখনো কারো জিনিস চুরি করে খাবো না। ভালোই তো সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারিস। ভুলে যাস না, আমার বরের টাকাতেই তুই আর তোর বর কিন্তু খেয়ে পড়ে বেঁচে আছিস। তাই আমার মুখে মুখে কম কথা বললেই তোর ভালো হবে। আমাকে রাগালে তোদের সংসার আলাদা করে দেব। আর তোর বরের কিন্তু ইনকাম করার ক্ষমতা নেই। একবার সংসার আলাদা করে দিলে তোদেরকে শুকনো রুটি খেয়ে দিন কাটাতে হবে। এমন সময় সেখানে লাবণীর প্রতিবন্ধী স্বামী আবির চলে আসে, আর বৌদির মুখে এমন কথা শুনে আবিরের খুবই খারাপ লাগে। ঠিক আছে বৌদি, আমরা শুকনো রুটি খেয়েও জীবন কাটাতে রাজি আছি, কিন্তু এই অপমান আমরা কিছুতেই সহ্য করতে পারবো না। আমাদের সংসার তুমি বরং আলাদা করে দাও, এটাই ভালো হবে। আবির, তুমি এসব কি বলছো? মাথা গরম করো না। দিদি আমাকে খারাপ কিছু বলেনি। আমি একটু কাজ করতে গিয়ে ভুল করেছি, তাই দিদি আমাকে একটু বকাবকি করছে। আর দিদি আমার চেয়ে বড়, আমি কিছু ভুল করলে দিদি তো আমাকে বকতেই পারি। তুমি কেন আমাদের মাঝে কথা বলছো? যাও, তুমি ঘরে যাও। থাক, আমাকে আর মিথ্যা বলতে হবে না। আমি সব কথাই শুনেছি তোমাদের। আর কত অপমান সহ্য করবে তুমি? বৌদি আমাদেরকে 2 বেলা খেতে দেয়, কিন্তু তার বদলে তোমাকে দিন রাত 24 ঘন্টা খাটিয়ে নেয়। সারাদিনে তোমাকে 2 মিনিট পর্যন্ত বসতে দেয় না। তোমাকে বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছে, তারপর আমাদেরকে বারবার অপমান করা হচ্ছে। দেখ লাবণী, তোর প্রতিবন্ধী বরের মুখে বড় বড় কথা শুনেছিস। আর আবির, তোমার তো ইনকাম করার ক্ষমতা নেই। পা খোড়া হয়ে তুমি বাড়িতে বসে আছো, তারপর আবার মুখে এত বড় বড় কথা। তোমাদের সংসার আলাদা করে দিলে আমাদের কিছু যায় আসবে না। আমি চাইলেই আজকে বাড়ির কাজ করার জন্য, রান্না করার জন্য কাজের মেয়ে রাখতে পারবো, কিন্তু তোমরা কি খেয়ে বেঁচে থাকবে সেটা চিন্তা করেছো? লোকের বাড়িতে ভিক্ষা করে খেতে হবে তোমাদের। এভাবেই চন্দ্রিমা তার ছোট জামাই এবং দেওরকে অনেক অপমান করে। আসলে কয়েক মাস আগে এক বড়সড় অ্যাক্সিডেন্টের ফলে আবিরের 2 পা ভেঙে চুরমার হয়ে যায়, আর সেই জন্য আবির তার মোটা টাকা মাহিনার চাকরিও হারিয়ে ফেলে। তারপর থেকে আবিরের বড় দাদা দেবজিৎ তাদের সংসার চালায়, আর সেই অহংকারে চন্দ্রিমা সবসময় তার ছোট জাকে অপমান করে, দিনরাত তাকে চাকরের মতো খাটায়। কিন্তু আজকে আবির তার বউয়ের অপমান মেনে নিতে পারে না, তাই সেদিন থেকেই আবির এবং লাবণী দুজনেই আলাদা থাকতে শুরু করে। এভাবেই একই বাড়িতে থাকা সত্ত্বেও তাদের পরিবার 2 ভাগে ভাগ হয়ে যায়। তুমি বেকার বেকার তোমার বৌদির সঙ্গে ঝামেলা করতে গেলে। জানি না এবার আমাদের সংসার চলবে কিভাবে, আমরা কি খেয়ে বেঁচে থাকবো। তোমার তো এরকম অবস্থা, তোমাকে যে এখন কেউ কাজ দেবে আমার তো তা মনে হয় না। তাই যা করার এবার আমাকেই করতে হবে। দেখি আমি কারোর বাড়িতে যদি কাজ পাই তাহলে সেটাই করব। এই বলে লাবণী লোকের বাড়িতে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, আর অনেক খোঁজাখুঁজি করার পর একটা বড়লোক বাড়িতে লাবণী কাজ পেয়ে যায়। এর ফলে লাবণী খুবই খুশি হয়, আর সে মন দিয়ে সেই বাড়িতে কাজ করতে শুরু করে। লাবণীর হাতের কাজ বাড়ির মালকিন ভীষণ পরিমাণে পছন্দ করে, আর সারাদিন কাজ করে বাড়িতে ফেরার সময় লাবণী সেই বাড়ির মালকিনকে বলে, দিদিমণি, আপনার কাছে একটা অনুরোধ আছে। আসলে আমার সংসারের অবস্থা ভীষণ খারাপ, সেই জন্য বাধ্য হয়েই আমাকে কাজে ঢুকতে হয়েছে। আপনি যদি আমাকে অ্যাডভান্স কিছু টাকা দেন তাহলে খুবই ভালো হয়, কারণ এখন আমাদের কাছে খাবার খাওয়ার মতো টাকা নেই। সে কি, তুমি আজকেই তো সবে কাজে ঢুকলে আর তুমি আজকেই টাকা অ্যাডভান্স চাইছো? তুমি অন্তত 1 সপ্তাহ কাজ করো, তারপর না হয় আমি তোমাকে কিছু টাকা দিতে পারবো। আর হ্যাঁ, তুমি যদি কিছু মনে না করো, আমাদের রান্নাঘরে কিছু শুকনো রুটি পড়ে আছে। দেখো, তুমি যদি রুটিগুলো নিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে পারো তাহলে নিয়ে যাও। লাবণীর কাছে কোনো উপায় না থাকায় লাবণী সেই শুকনো রুটিগুলো নিয়েই বাড়িতে চলে আসে। আর যেহেতু সকাল থেকে আবির এবং লাবণী দুজনেই না খেয়ে থাকে, তাই তাদের দুজনেরই প্রচন্ড পরিমাণে খিদে পায়। তাই তারা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে শুকনো রুটিগুলো খেতে শুরু করে। আর এমন সময় চন্দ্রিমা সেখানে এসে অট্টহাসি হাসতে থাকে।
আমি তো জানতাম তোমাদের অবস্থা ঠিক এরকমই হবে। ছি, লজ্জাও করছে না। লোকের বাড়ি থেকে শুকনো রুটি চেয়ে খেতে হচ্ছে। আর যখন আমাদের সঙ্গে থাকতে তখন প্রত্যেকদিন কত ভালো ভালো খাবার খেতে তোমরা। আরে প্রত্যেকদিন মাছ মাংস তো অন্তত খেতে পারতে। আর দাঁড়াও, এখন তো সবে শুরু। কদিন পর কপালে এই শুকনো রুটিও জুটবে না। আমার কথা মিলিয়ে নিও। চন্দ্রিমার কথা শুনে আবির এবং লাবণী দুজনেরই খুবই খারাপ লাগে। আর তখনই সেখানে চন্দ্রিমার ছেলে বিট্টু এসে বলে, মা তাড়াতাড়ি চলো, ডেলিভারি বয় খাবার দিয়ে গেছে, আমার খুব খিদে পেয়ে গেছে। আজকে আমরা বাইরের রেস্টুরেন্টের খাবার খাবো। আর আমি তোমাকে বাটার চিকেন অর্ডার করতে বলেছিলাম, তুমি অর্ডার করোনি কেন? আমার আজকে বাটার চিকেন দিয়ে নান রুটি খাওয়ার ইচ্ছে করছে বললাম যে। হ্যাঁ রে বাবা, আমি বাটার চিকেনও অর্ডার করেছি। এখনই তোর বাটার চিকেনটাও চলে আসবে। আর আজকে তো আমাদের সেলিব্রেশন করার সময়। এতদিন পর আমাদের ঘাট থেকে বোঝা নামলো। আজকে আমি চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন আরো অনেক কিছু অর্ডার করেছি। এভাবেই লাবণী তার ছোট যাকে ইচ্ছা করে শুনিয়ে শুনিয়ে বিভিন্ন রকমের ভালো ভালো খাবারের নাম বলতে থাকে, যাতে আবির এবং তার বউয়ের সেই খাবারগুলো খাওয়ার ইচ্ছা করে। এভাবেই তাদেরকে উল্টোপাল্টা কথা শুনিয়ে লাবণী এবং তার ছেলে বাইরের রেস্টুরেন্ট থেকে অর্ডার করা দামি দামি খাবার খেতে বসে পড়ে। এভাবেই একই পরিবারে থাকা সত্ত্বেও বড় যা যেখানে দামি দামি খাবার খায়, সেখানে ছোট যাকে শুকনো রুটি খেয়ে দিন কাটাতে হয়। কিন্তু দু একদিনের মধ্যেই চন্দ্রিমা ভীষণ বিপদে পড়ে। কারণ দীর্ঘদিন ধরে বাড়ির কাজকর্ম না করায় এবং রান্নাবান্না না করায় সে ভীষণ পরিমাণে অলস হয়ে পড়ে। তাই এখন চাইলেও সে বাড়ির কোনো কাজকর্ম করতে পারে না। মা তুমি এখনো রান্না করোনি কেন? আমার খুব খিদে পেয়ে গেছে। সকালে তুমি আমাকে শুধু কফি আর ব্রেড টোস্ট খেতে দিয়েছিলে, তারপর থেকে আমি এখনো পর্যন্ত কিছু পেলাম না। আমার আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ার খুব ইচ্ছে করছে। তুমি আমার জন্য তাড়াতাড়ি রান্না করে দাও। ও আরে হ্যাঁ, তো এখন আবার রান্না করতে হবে? আমি তো ভুলেই গিয়েছিলাম যে লাবণী তো এখন আলাদা হয়ে গেছে। আমার এই গরমের মধ্যে রান্না বান্না করতে ভালো লাগে না রে বিট্টু। তবে তুই চিন্তা করিস না, আমাদের কাছে টাকা থাকতে আমাদের আবার সমস্যা কিসের? আমরা তো আর ওদের মতো ভিখারি নই যে আমাদেরকে শুকনো রুটি খেয়ে থাকতে হবে। আমি এখনই অনলাইনে খাবার অর্ডার করে দিচ্ছি। আর তোর বাবাকে বলে আমি খুব তাড়াতাড়ি একটা কাজের লোকেরও ব্যবস্থা করছি। হ্যাঁ মা, তাড়াতাড়ি একটা কাজের মেয়েকে দেখে নাও। তা না হলে আগে যেরকম কাকিমণি আমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতো, তুমি তো কিছুতেই সেগুলো রান্না করতে পারো না। তাই কাজের মেয়ে এলে অন্তত আমি আমার খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো করতে পারবো। এই শুনে চন্দ্রিমা তখনই অনলাইন থেকে অনেক বেশি পরিমাণে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন অর্ডার করে, যাতে তাকে রাতেও কোনো রকম রান্না করতে না হয়। আর কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এলে বিট্টু এবং তার মা মজা করে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন খেয়ে নেয়। আর বাকি খাবার তারা ফ্রিজে তুলে রেখে দেয় রাতে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে তারা নিজেদের মতো ঘুমাতে চলে যায়। আর কয়েক ঘন্টা পরেই লাবণী কাজের বাড়ি থেকে বাড়িতে ফিরে আসে। সে তাড়াহুড়ো করে আবিরের কাছে চলে যায়, কারণ আবির সকাল থেকে না খেয়ে বসে আছে। তোমার খুব খিদে পেয়েছে তাই না? চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। আজকে আমি তোমার পছন্দের খাবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন এনেছি। এই দেখো। ফ্রাইড রাইস এবং চিলি চিকেন দেখে আবির খুবই খুশি হয়, কারণ বেশ কিছুদিন ধরে তাদেরকে শুকনো রুটি খেয়ে দিন কাটাতে হচ্ছিল। তাই তারা দুজনেই খুবই মজা করে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন খেতে শুরু করে। আর এমন সময় সেখানে চন্দ্রিমা চলে আসে। ছি, তোমাদের লজ্জা করে না? শেষ পর্যন্ত আমার রান্নাঘরে ঢুকে আমার ফ্রিজ থেকে খাবার চুরি করে খেতে হচ্ছে কেন? খুব তো বলছিলে শুকনো রুটি খেয়ে তোমরা দিন কাটাবে, তাহলে কেন এখন বুঝি শুকনো রুটি গলা দিয়ে নামছে না? তোমার বউ আমার বাড়িতে ঝিগিরি করতো, তোমার তো খুব কষ্ট হতো আবির, তাই না? আর এখন যখন দেখছো তোমার বউ তোমাকে ভালো খাবার খাওয়াতে পারছে না, তখন বউকে পাঠিয়ে দিয়েছো খাবার চুরি করতে। দিদি, না জেনে বুঝে একদম ফালতু কথা বলবে না। এতদিন পর্যন্ত তোমাকে বড় দিদি হিসেবে অনেক সম্মান করেছি, অনেক শ্রদ্ধা করেছি। আর দয়া করে সেই সম্মান তুমি হারিয়ে ফেলো না। এই খাবারটা আমি নিজের টাকা দিয়ে কিনে এনেছি, আর তুমি বলছো এই খাবার আমি তোমার ফ্রিজ থেকে চুরি করেছি। কি? আর মিথ্যা কথা বলিস না। তোদের মতো গরিব ভিখারিরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন কিনতে পারবে? এটা আমি বিশ্বাসই করতে পারি না। কদিন ধরেই তো দেখছি দুজনে মিলে শুধু শুকনো রুটি খেয়েই আছিস। আজকে তাহলে তোদের কাছে ফ্রাইড রাইস চিলি চিকেন কেনার টাকা কোথা থেকে এলো? আগে তুমি তোমার ফ্রিজে খাবার আছে কিনা সেটা দেখো, তারপর আমাদেরকে প্রশ্ন করবে। আমি এক সপ্তাহ ধরে কাজের বাড়িতে কাজ করেছি, আর আজকে আমাকে আমার মালকিন কিছু অ্যাডভান্স টাকা দিয়েছে, তাই আমি আমার বরের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন কিনে এনেছি।
এই শুনে চন্দ্রিমা তাড়াতাড়ি করে তার রান্নাঘরে চলে যায় আর ফ্রিজ খুলে দেখে যে ফ্রিজে সমস্ত খাবারই আছে। আর এই দেখে চন্দ্রিমার আর কিছু বলার থাকে না। এভাবে সেই দিনটা কাটে। আর পরের দিন লাবণী যখন কাজের বাড়ি থেকে কাজ করে বাড়ি ফিরছিল তখনই সে রাস্তাতে একটা 8 বছরের বাচ্চা মেয়েকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। আর মেয়েটিকে দেখে মনে হয় তার নিশ্চয়ই বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দেখে লাবণী তাড়াতাড়ি করে মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর লাবণী ফোন করে ডাক্তারকে বাড়িতে ডাকে। সেই সাথে পুলিশ স্টেশনে একটা কমপ্লেনও করে দেয়। দেখো না আবির, মেয়েটার হাতে পায়ে ভীষণ চোট লেগেছে। আর মেয়েটার জ্ঞান আছে, কিন্তু তবুও মেয়েটা কিছু বলতে পারছে না। কোথায় থাকি, বাবা মায়ের নাম কিছুই বলতে পারছে না। আমি পুলিশকেও ব্যাপারটা জানিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে মেয়েটা খুব ভয় পেয়েছে। দেখো ডাক্তার এসে কি বলে। আর যতদিন না বাচ্চাটার বাবা মাকে পাওয়া যাচ্ছে ততদিন বাচ্চাটা আমাদের কাছেই থাকবে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বাচ্চা মেয়েটির চিকিৎসা করে আর তার হাতে পায়ে ব্যান্ডেজ করে দেয়। সেই সাথে বেশ অনেকগুলো ওষুধও লিখে দেয়। আর এভাবেই লাবণীর কাছে যা টাকা ছিল সেই সমস্ত টাকাই সে বাচ্চা মেয়েটির চিকিৎসার ক্ষেত্রে ব্যয় করে। এর ফলে আবার তাদের খাওয়া দাওয়ার সমস্যা হয়ে দাঁড়ায়। তাই লাবণী বাধ্য হয়ে বাড়িতে থাকা অল্প আটা দিয়ে কিছু রুটি বানায় আর কয়েকটা আলু দিয়ে আলু ভাজা করে। আর সেই বাচ্চাটিকে লাবণী নিজের হাতে খাইয়ে দেয়। এভাবেই লাবণী যতটা সম্ভব সেই বাচ্চা মেয়েটির সেবা যত্ন করতে থাকে। বাবা কত ঢং, এদিকে নিজেদের খাওয়া দাওয়ার টাকা নেই, শুকনো ভাত রুটি খেয়ে দিন কাটাচ্ছে, আবার তারাই নাকি সমাজ সেবা করতে চলেছে। মরে যাই, বেচারি বাচ্চা মেয়েটার কপাল খুবই খারাপ, এখানে এসে শুকনো রুটি খেতে হচ্ছে। আহারে বেচারি। কেন দিদি, তোমার যদি এতই মায়া হয় তাহলে কই মেয়েটাকে তো তুমি একবারও খাবার খেতে ডাকলে না? আমাদের কাছে টাকা নেই ঠিকই, কিন্তু আমরা যতটা সম্ভব মন থেকে মেয়েটার সেবা করছি। আর আমি জানি উপরওয়ালা চাইলে নিশ্চয়ই মেয়েটা ওর বাবা মাকে খুঁজে পাবে। এমন সময় পুলিশের কাছ থেকে খবর পেয়ে সেই বাচ্চা মেয়েটির বাবা মা সেখানে চলে আসে। আর নিজেদের মেয়েকে ফিরে পেয়ে তারা খুবই কান্নাকাটি করতে শুরু করে। আর তাদেরকে দেখে ভালো মতোই বুঝতে পারা যায় যে তারা প্রচন্ড ধনী পরিবার থেকে এসেছে। আপনাকে যে আমি কিভাবে ধন্যবাদ জানাবো, আসলে আমার মেয়েটা জন্ম থেকেই বোবা, ও কথা বলতে পারে না। আর ওর মাথায়ও একটু সমস্যা আছে, ও কাউকে ইশারা করে কিছু বোঝাতেও পারে না। আপনি যদি আমার মেয়েকে নিজের কাছে না রাখতেন তাহলে জানি না আমাদের মেয়েকে আমরা আর ফিরে পেতাম কিনা। আপনাকে অনেক ধন্যবাদ বোন। হ্যাঁ, এবার তাড়াতাড়ি আপনাদের মেয়েকে এখান থেকে নিয়ে যান। আপনার মেয়ে যেই কদিন এখানে ছিল আমার ছোট যা আপনার মেয়েকে শুধু শুকনো রুটিই খাইয়েছে। নিজেদের খাওয়ার টাকা নেই, আবার অন্যজনকে কি করে খাওয়াবে বলুন তো? তবে আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা অনেক বড় লোক। আপনার মেয়েটি সত্যি খুব কষ্ট করে এখানে কটা দিন কাটালো। যাক, আপনার কথা শুনে এই বোনের প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল। পৃথিবীতে অনেক বড়লোক ধনী মানুষেরাও আছে যারা কখনো কোনো অসহায়কে সাহায্য করে না, কিন্তু এনারা নিজেরা না খেয়ে আমার মেয়েকে অন্তত শুকনো রুটি খাইয়ে পেট ভরিয়েছে। তাই আমি এনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর আমরা যতটা সম্ভব আপনাদের সাহায্য করার চেষ্টা করব। রমা এবং তার স্বামী যখন লাবণী এবং আবিরের দুঃখময় জীবনের কথা জানতে পারে তখন তাদেরও খুবই খারাপ লাগে। আর মিস্টার রামকমল ভীষণ বড় বিজনেসম্যান হওয়ায় সে তার কোম্পানিতে ম্যানেজার হিসেবে আবিরকে নিয়োগ করে। শুধু তাই নয়, তারা শহরের সবচেয়ে বড় ডাক্তারকে দিয়ে আবিরের চিকিৎসা করায়। এর ফলে আবির আবার আগের মতো হাঁটতে পারে। আর আবির এখন মাসিক 50,000 টাকা মাহিনা পায়। 2-1 মাসের মধ্যেই তাদের আর্থিক অবস্থার খুবই পরিবর্তন ঘটে। আর তাদেরকে কোনোভাবেই শুকনো রুটি খেয়ে দিন কাটাতে হয় না। তারা নিজেদের মতো আলাদা বাড়ি তৈরি করে সেখানে থাকতে শুরু করে। আর অন্যদিকে লাবণী তাদেরকে দেখে হিংসায় জ্বলে পুড়ে মরে।